গণমাধ্যমগুলোতে নিশ্চয়ই এর মধ্যে সবাই আমরা দেখেছি যে ইরানের প্রেসিডেন্টের যে হেলিকপ্টার সেটি বিধ্বস্ত হয়েছে এবং সেখানে পররাষ্ট্রমন্ত্রী সহ আরও ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। বারবারই প্রশ্ন আসছে, এটি কি আসলে দুর্ঘটনা নাকি এটি হত্যা? কারণ ইরানের প্রেসিডেন্টকে নিখোঁজ যদি আমরা বলি বা তাকে জীবিত উদ্ধার যদি করা না যায়, তাহলে অবশ্যই এটি নিশ্চয়ই যে আন্তর্জাতিক সম্পর্কগুলোর মধ্যে আমেরিকা এবং একই সাথে ইসরায়েলের যে বিষয়টি সামনে আসে, সেটি কিন্তু আরও প্রকট আকারে প্রকাশিত হয় যে ইরানের প্রতি তাদের যে বিদ্বেষ, এটার সাথে তাদের কোনো ধরনের যোগসাযোগ আছে কি না, প্রশ্নটি আবারও সামনে আসে। অধ্যাপক ডক্টর বশির আহমেদ, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক, যুক্ত হয়েছেন আমাদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য। অসংখ্য ধন্যবাদ ডক্টর বশির আহমেদ যুক্ত হয়েছেন। প্রথমত, ইরানের প্রেসিডেন্ট রাইসির এই যে দুর্ঘটনা, সেটি আপনি দুর্ঘটনা মনে করেন নাকি এটি হত্যাকাণ্ড? ধন্যবাদ আপনাকে। খুবই একটি দুঃখের সংবাদ যে গতকাল একটি প্রজেক্ট উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট এবং সেখানে তার পররাষ্ট্রমন্ত্রী সহ পূর্ব আজারবাইজান প্রদেশের একটি স্থানে তারা একটি জলাধার উদ্বোধন করতে গিয়েছেন এবং সেখানে ফেরার পথেই আপনার হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখন এবং বাকি 3টি হেলিকপ্টারের মধ্যে 2টি হেলিকপ্টার কিন্তু ফিরে আসছে, শুধু প্রেসিডেন্টের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে এবং এখন পর্যন্ত প্রেসিডেন্টের হেলিকপ্টারটাকে ট্রেস করা যাচ্ছে না। যদিও সেখান থেকে টেলিফোনে প্রথম একটি খবর এসেছিল যে সেখানে তারা বিধ্বস্ত হয়েছে, কিন্তু এরপর এখন পর্যন্ত কোনো উদ্ধার অভিযানের অগ্রগতি নেই। আপনি জানেন যে যে জায়গায় বিধ্বস্ত হয়েছে সেখানে পরিবেশ এই মুহূর্তে খুবই প্রাকৃতিক পরিবেশ আমি বলবো, যেটা হচ্ছে খুবই ঝুঁকিপূর্ণ। সেখানে বৃষ্টি হচ্ছে, তুষারপাত হচ্ছে এবং ঘন কুয়াশার কারণে এবং একটি ভ্যালি উপত্যকা, ফলে এখন পর্যন্ত প্রায় 40টি ইউনিট সেখানে কাজ করছে, বিপ্লবী গার্ড ফোর্স সহ। কিন্তু এবং তুরস্কের একটি দলও সেখানে দেখলাম যে তারা পাঠিয়েছে উদ্ধার অভিযানে, কিন্তু এখন পর্যন্ত কোনো ট্রেস করা যায়নি বা উদ্ধার অভিযানের সাফল্য বা উদ্ধার করার কোনো খবর আমরা পাইনি। এখন এরকম বিরূপ প্রাকৃতিক পরিবেশে সেখানে খুবই সমস্যা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে যে এই দুর্ঘটনার পিছনে কারো হস্তক্ষেপ আছে কিনা, বা যেটা আপনি বললেন যে ইসরায়েল বা কোনো গোয়েন্দা সংস্থা সেখানে ইনভলভ কিনা, সেই বিষয়টিকে এখন পর্যন্ত বের করা যায়নি, কারণ এখন পর্যন্ত তেমন কোনো প্রমাণ আমাদের হাতে নেই। শুধু এটাই হচ্ছে যে হঠাৎ ফেরার পথেই প্রেসিডেন্টের এই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে। এখন এই বিধ্বস্তের পিছনের যে রেকর্ড বা ব্ল্যাক বক্স বা তার কারণ, সেগুলো কিন্তু এখন পর্যন্ত উদ্ঘাটন করা সম্ভব হয়ে ওঠেনি, ফলে আমাদেরকে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কিন্তু আপনার কাছে কি মনে হয় ইরানের প্রেসিডেন্টকে এভাবে নিখোঁজ হওয়া, মানে এখনো যেহেতু ইরানের পক্ষ থেকে অফিসিয়ালি ডিক্লেয়ার না করা হচ্ছে, এটা বলবার সুযোগ তো আসলে নেই যে তিনি নিহত হয়েছেন, যদি আপনার তাদের ভাষা অনুযায়ী নিখোঁজের কথাই বলি, কিন্তু ইরানের মতো প্রেসিডেন্ট নিখোঁজ হওয়াটি তো অস্বাভাবিক, যেখানে দুদিন আগে ইসরায়েলের সাথে তাদের এক ধরনের যুদ্ধের একটি অবস্থা তৈরি হয়ে গিয়েছিল, যেখানে বরাবরই আমরা দেখি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল তারা দুজন একসাথে ইরানের বিপক্ষে সবসময় দাঁড়িয়ে থাকে। সেখানে যখন শীর্ষ নেতা, শীর্ষ রাষ্ট্রপ্রধান নিখোঁজ হন, সেটিকে দুর্ঘটনার মতো করে আসলে বা যে আবহাওয়ার কথা বারবার বলা হচ্ছে যে বৈরী আবহাওয়ার কারণে বিধ্বস্ত হয়েছে, আসলে এতটা সহজ করে বলবার সুযোগ আছে কিনা? না, আমাদের কাছে তো সেটা খুবই মনে হচ্ছে যে ইরানের প্রেসিডেন্টকে বহনকারী যে হেলিকপ্টারটি, 3টি হেলিকপ্টারের মধ্যে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হলো এবং সেখানে কি যথাযথভাবে সেই পরিস্থিতি তারা ব্যাখ্যা করেছে কিনা। কারণ এই যে বৈরী আবহাওয়ার কথা বলা হচ্ছে, সেই বৈরী আবহাওয়া তো নিশ্চয়ই সেখানে পূর্বাভাস নিয়েই তো সেখানে যাওয়া উচিত ছিল। তো সবকিছু ইরানের প্রেসিডেন্টের নিরাপত্তা এবং সামগ্রিক পরিস্থিতি কতটা ইরান কতটা অনুসরণ করছে, সেটা সেই তথ্য কিন্তু আমাদের সামনে নেই। যে ইরানের প্রেসিডেন্ট, যেহেতু ইরান এবং ইসরায়েল এই মুহূর্তে বা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে দ্বৈরথ বা যে স্নায়ুযুদ্ধ বা প্রক্সি ওয়ার চলছে, সেই মুহূর্তে ইরানের প্রেসিডেন্ট যখন এরকম একটি ঝুঁকিপূর্ণ অঞ্চল ভ্রমণ করবেন, বা সেই ক্ষেত্রে ইরানের পক্ষ থেকেই বা কি ধরনের প্রস্তুতি সেখানে নেওয়া হচ্ছে, সেই বিষয়গুলো কিন্তু
আমাদের কাছে যথেষ্ট একেবারে আসলে ক্লিয়ার। ধোঁয়াশা একটি বিষয়। আপনার কাছে কি মনে হয় এখন এই ঘটনার পর আন্তর্জাতিক রাজনীতি আসলে কোন দিকে মন নিতে যাচ্ছে? বা রাশিয়া এর মধ্যে সহযোগিতা করবার কথা বলেছে, তুরস্ক কথা বলেছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এখন পর্যন্ত কোনো ধরনের কথা আমরা শুনতে পাইনি। আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে যেটা মনে হয়েছে যে সত্যিকার অর্থে যদি বলেন যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে ইরানের যে এই যে সংকট, অর্থাৎ কূটনৈতিক এবং অর্থনৈতিক নানা ধরনের যে স্যাংশন এখন চলছে, সেটা তো শুধুমাত্র বর্তমান প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আমল থেকেই নয়। অর্থাৎ এখন যারা এখন এই মুহূর্তে যারা দুর্ঘটনায় পতিত হয়েছে, ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হুসাইন আমির, হ্যাঁ, আব্দুল্লাহিয়ান। তো আমি যেটা বলবো যে সেখানে ইরানের যে ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খোমেনি কিন্তু ঘোষণা দিয়েছেন যে তারা উদ্ধারের জন্য চেষ্টা করছেন এবং দেশের কোনো প্রেসিডেন্ট ইভেন নিহত হলেও কোনো সংকট হবে না, তাদের ভাইস প্রেসিডেন্ট সেখানে ক্ষমতা নেবে এবং 40 দিনের মধ্যে সেখানে নির্বাচন হবে। অর্থাৎ তাদের কনস্টিটিউশনালি তারা যা যা করা সেটা করবে। তো আমার কাছে যেটা মনে হচ্ছে এটা অবশ্যই একটা সেটব্যাক, এই মুহূর্তের আন্তর্জাতিক রাজনীতিতে একটি সেটব্যাক ইরানের জন্য। কারণ ইরান কিছুদিন আগেই তার বিপ্লবী গার্ডের একজন প্রধানকে হারিয়েছে এবং আপনার কিছুদিন আগে যে আমরা দেখেছি যে আপনার ইভেন তাদের যে লেবাননে তাদের যে আক্রমণ হয়েছে, আক্রমণ হয়েছে, সেগুলো কিন্তু চলছে। তো এখন এই যে আপনার যে প্রেসিডেন্ট যদি সত্যিকার অর্থে এটা যদি দুর্ঘটনায় নিহত হয়, সেই ক্ষেত্রেও আন্তর্জাতিক রাজনীতিতে একটা প্রভাব আসবে। আর যদি ষড়যন্ত্র বা কোনো রকম এই ধরনের সাবোটাজ হয়ে থাকে, সেটাও তো এই এলাকার রাজনৈতিক পরিস্থিতিকে অবশ্যই এটা ইমপ্যাক্ট করবে বলে আমার কাছে মনে হচ্ছে। কি ধরনের প্রভাব পড়তে পারে বা পরিবর্তনের কথা আপনি বলছিলেন যে এই ঘটনার সত্যতা যদি একটা পর্যায়ে জানা যায়, তাহলে আসলে রাজনীতির ধরনটি হয়তো পরিবর্তিত হবে। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে তো যেটা মনে হচ্ছে যে কিছুদিন আগেই তো আমরা দেখলাম যে ইসরায়েলের ভূমিতেও সেখানে ইরান থেকে আপনার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, বা ইসরায়েলও সেখানে এক ধরনের রিটালিয়েশন ছিল। এখন এই বিষয়ে যদি প্রত্যক্ষভাবে যদি ইসরায়েলের সেখানে কোনো যোগসূত্র থাকে প্রেসিডেন্ট নিহত হওয়ার পিছনে, সেটা তো অবশ্যই এটা কিন্তু অনেক বড় একটা কনসিকুয়েন্স হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ ইরান এই মুহূর্তে তার প্রেসিডেন্টকে নিহত করার মতো যদি কোনো কার্যকর কোনো সংযোগ পায় ইসরায়েলের পক্ষ থেকে, বা সেটা ইভেন মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যদি হয়, সেক্ষেত্রেও তো একটা অনেক বড় একটা অনিশ্চয়তার পথে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। কারণ একদিকে আপনার এই রাফায় বর্তমানে যে ইসরায়েলের যে আক্রমণ, যেটা সমগ্র বিশ্ব থেকে মোটামুটি 13টি দেশ আমরা দেখেছি সেখানে যুদ্ধবন্ধের আহ্বান জানিয়েছে, এবং নেতানিয়াহুর অভ্যন্তরীণ মন্ত্রিসভা থেকেও কিন্তু এটা বেনি গ্যান্টাস তিনিও কিন্তু এটা প্রতিবাদ জানিয়েছেন। ফলে এই যে গাজা নীতি নিয়ে বেনিয়ামিন নেতানিয়াহুর যে নীতি, সেটাও কিন্তু ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনালি কিন্তু সমালোচিত হচ্ছে। তো এবং মধ্যপ্রাচ্যের আরব লীগের যে দাবি যে সেখানে 1967 সালের সীমান্তের ভিত্তিতে যদি একটি প্যালেস্টাইনি রাষ্ট্র হয়, সেক্ষেত্রে হয়তো আরব লীগের যে প্রস্তাব সেখানে হয়তো সেটা যদি সফল না হয়, সেক্ষেত্রে হয়তো সৌদি আরবের সাথেও তো আপনার এই ইসরায়েলের বা মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে উন্নতি হচ্ছে না। ফলে সামগ্রিক বিষয়ে এখন এটা আসলে খুবই আমাদের কাছে এই মুহূর্তে অনিশ্চয়তার দিকে মনে হচ্ছে। কারণ ইরান এত বড় বিপর্যয়ের মুখে, তার যদি ইসরায়েলের যদি কোনো ইন্ধন থাকে বা কোনো ইনভলভমেন্ট থাকে, সেটা সে ইরানকে সহজে এটাকে হজম করার মতো পরিস্থিতি থাকবে না। অবশ্যই অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতি এখন কোন দিকে যায় সেটির দিকে নজর থাকতে হবে আমাদের সবারই। কারণ এই বড় বড় দেশগুলো যখন যুদ্ধ বা কোনো ধরনের বিদ্বেষে জড়িয়ে যায়, তার একটি বিশাল প্রভাব আসলে পড়তে থাকে আমাদের মতো ছোট দেশগুলোর উপরও। নিশ্চয়ই আবার কথা হবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর বশির আহমেদ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে।